নামের একটা গ্রাম ছিল, যার আশেপাশে শুধু নদী ছিল। এই গ্রামের সামনেই বাঘপুর নামের একটা গ্রাম ছিল। বাঘপুরে স্কুল না হওয়ার জন্যই ওখানকার বাচ্চারা প্রত্যেক দিন নৌকা দিয়ে নদী পার করে আসতো স্কুলে, যেখানে জ্ঞানপুর নামের হাই স্কুল ছিল। ওই স্কুলে রিয়ান নামের টিচার পড়াতেন, যিনি নিজের পড়াশোনা অক্সফোর্ড ইউনিভার্সিটি ইংল্যান্ড থেকে করেছিলেন। তাহলে বাচ্চারা মনে রেখো, আমরা আগে বানর ছিলাম, তারপর আস্তে আস্তে আমাদের বিকাশ হয়, তারপর আমরা মানুষ হই। কিন্তু স্যার, আমার বাবা তো বলে যে আমরা আগে থেকেই নাকি মানুষ ছিলাম, ঈশ্বর আমাদেরকে নিজের হাতে তৈরি করেছেন। তোমার বাবা এই কথাটা এই জন্য বলেন কারণ ওনাকে এই কথাটা কখনো বলাই হয়নি। এই পৃথিবীতে কোনো ঈশ্বরই নেই। এই পৃথিবী অনেক বছর ধরে চলে আসছে নিজস্ব বৈজ্ঞানিক কারণে। আর কোনো প্রশ্ন খোকা? না স্যার। রিয়ান প্রত্যেকদিন দেখতো যে বাচ্চারা প্রত্যেক দিন আস্তে আস্তে কম আসতে শুরু করলো, বিশেষ করে পাশের গ্রাম বাঘপুর থেকে। রিয়ান নৌকোয় বসে বাঘপুরে চলে এলো, যাতে ও জানতে পারে যে কি কারণে বাঘপুরের বাচ্চারা স্কুলে আসছে না। রিয়ান একজন বাচ্চাকে দেখতে পেল যে অনেক দিন ধরে স্কুলে আসছিল না। ওই বাচ্চা নিজের বাবার সাথে ইট আর বালির মধ্যে কাজ করছিল। খোকা, অনেকদিন হয়ে গেল তুমি স্কুলে আসোনি। আমার ছেলে আসবে না স্কুলে। এদিকে পেট ভরে খাবার খাওয়াতে পাচ্ছি না, তারপর স্কুলে আসার জন্য নৌকো করে সারা দিনে রোজগার করতে দেবো বলুন তো? কিন্তু বাচ্চার পড়াশোনা তো দরকারি, তাই না? আরে হবে না স্যার, হবে না। আমাদের ক্ষমা করুন তো। আমার বাচ্চা আমার মতনই সারা জীবন মজদুর করবে, ঠিক আছে? এই গ্রামেতে চত্বসা। যখন রিয়ান এসব দেখলো, ওর মন ভেঙে গেল। আর এই কথাটা নিয়ে ও বাঘপুরের প্রধানের কাছে গিয়ে পৌঁছালো আর ওনাকে বলল, এই গ্রামে এখনো পর্যন্ত স্কুল কেন তৈরি হয়নি? বাচ্চাদের এক গ্রাম থেকে অন্য গ্রামে এই বয়ে চলা নদী পার করে যেতে হয় যে। আরে স্কুল কখনো হবে না স্যার, সরকার তো পয়সাই পাঠায় না, তাই জন্য স্কুল কি করে বানাবো আপনি বলুন? নিজের পকেট থেকে তো পয়সা বের করে স্কুল বানাতে পারবো না, তাই না? আর নৌকোর ভাড়ার যে কথাটা আপনি বলছেন, ওগুলো সবই তো আমার। আমি একজন ব্যবসায়ী হিসেবে আমি তো আমার লাভ দেখবই, ঠিক কি না? সরকার পয়সা পাঠায়, আমি অন্য গ্রাম থেকে এই গ্রামে আসতে পারি, এটা কিন্তু ঠিক। কিন্তু আপনার ব্যাপারে আমি লোকজনের কাছ থেকে অনেক কিছু শুনেছি। সরকার যে পয়সা পাঠায় সেটা আপনি নিজের পকেটে ভরে রাখেন, তাই না? আর সেগুলো দিয়ে নিজের নৌকোর ব্যবসায় আপনি দিনে দিনে উন্নতি করছেন। দেখুন বাবু, আপনি অন্য গ্রাম থেকে এসেছেন কিনা, তার উপর শিক্ষক বটে, সেই জন্য একটু সম্মান আমি দিচ্ছি। আর আমি সম্মানের সাথেই তোমাকে বলছি, তুমি চুপচাপ এখান থেকে নিজের গ্রামে চলে যাও। এখানে কোনো কথা হবে না, ঠিক আছে? আর স্কুলের কথা তো ভুলেই যাও তুমি। রিয়ান নিরাশ হয়ে গেল আর নিজের ঘরে রাতের বেলায় বসে ভাবলো যে কিভাবে এই বাচ্চাদের সাহায্য করবে। ও নিজের ফোন ওঠালো আর নিজের বন্ধু হিরকে কল করলো। হির ইংল্যান্ড থেকে ওর ফোন ধরলো। হ্যাঁ রিয়ান, বলো না। রিয়ান নিজের সব সমস্যা নিজের বন্ধু হিরকে বলল, যেটা শুনে হির ওকে বলল, আমি রিয়ান একটা কথা বুঝতে পারছি না, তুমি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো, তাও তুমি ছোট গ্রামে একটা টিচারের চাকরি করছো। এখানে তো তোমাকে যে কোনো কেউ চাকরি দিয়ে দিত, এখন আবার অন্য গ্রামের সমস্যা নিয়ে বসে আছো। আমার বাবা তো আমাকে বলেছিল যে একজন মানুষকে উন্নতি করার জন্য, একটা মানুষের বিকাশের জন্য শিক্ষার খুব দরকার রয়েছে। সেই জন্যই তো উনি আমাকে নিজের সমস্ত জমা করা পয়সা আমার শিক্ষার উপরে বলিদান দিয়ে দেন। শিক্ষা ছোট গ্রামে খুবই দামি, আর এটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু ওই গ্রামে তো কোনো স্কুলই নেই। কি চাইছো রিয়ান, বলো, আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি? আমি চাই যে তুমি সামান্য পয়সা দিয়ে আমাকে সাহায্য করো, তাহলে বাঘপুরে আমি একটা স্কুল বানাতে পারবো। রিয়ান, যখন তুমি কথা বললে না, তখনই আমার মনে হলো যে ইন্ডিয়াতেই আমার বাবার কোম্পানি জলে ভাসানো বাড়ি তৈরি করছে। আমি শুনেছি উনি একটা স্কুলও বানিয়েছেন, কিন্তু ওটা শহরে কোনো কাজের নয়। হয়তো ওটা তোমার কাজে এসে যায়। একদম। আরে তো আমার পুরো সমস্যার একটা সমাধান বের করে দিলে তুমি, কিন্তু আমার কাছে এত পয়সাও তো নেই। একদম চিন্তা করো না, 3 দিনে ওই ভেসে যাওয়া স্কুল তোমার গ্রামে পৌঁছে যাবে, তাও আবার ভেসে ভেসে। ধন্যবাদ হির, তোমাকে অসংখ্য ধন্যবাদ। রিয়ান 3 দিন অবধি অপেক্ষা করলো,
প্রত্যেক দিন স্কুলে পড়ানোর পরে ও নদীর ধারে গিয়ে দাঁড়িয়ে পড়তো। যখনই তৃতীয় দিন এলো, রিয়ান একটা বড় বাড়িকে একটা বড় পাথরের ওপর আসতে দেখলো। কিছুক্ষণের মধ্যে ওই ভাসমান স্কুল নদীর ধারে এসে দাঁড়িয়ে পড়লো। রিয়ান দেখলো যে স্কুলের ছাদে সোলার প্যানেল লাগানো আছে, যাতে এই স্কুল বিনা তেলেই নদীর কিনারের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। এবার রিয়া নিজের স্কুল খুলে ফেলেছিল, যেটা বাঘপুর থেকে জ্ঞানপুরের দুই জায়গার বাচ্চাদেরই পড়ানো হতো। বাঘপুরে ওই লোকটি যে নিজের বাচ্চাকে পড়াতে পারছিল না, নিজের বাচ্চাকে ভাসমান স্কুলে ছাড়তে এসেছিল। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য এখন ছেলে এরপরে শিক্ষা অর্জন করতে পারবে। ঈশ্বর তোমার মঙ্গল করুক। ঈশ্বরের কথা আমি জানি না, কিন্তু আপনি আমাকে ধন্যবাদ জানাবেন না। আপনি শুধু নিজের বাচ্চাকে সময় মতো এই ভাসতে থাকা স্কুলের মধ্যে পাঠিয়ে দেবেন, ব্যাস। রিয়ান ভাসমান স্কুলে বাচ্চাদের পড়াতে শুরু করলো, আর অন্যদিকে প্রধানের কামগার আম্বি নদীর ব্যবসার খবর নিয়ে প্রধানের কাছে পৌঁছালো। এসো এসো আম্বি, এসো। ভালো খবর নিশ্চয়ই নিয়ে এসছো তুমি। প্রধান মশাই, জবে থেকে আপনার নৌকাতে আসা যাওয়ার ভাড়া বেড়ে গেছে না, সেই দিন থেকেই ব্যবসার অবস্থা খুব খারাপ। গ্রামের লোকজন নিজের বাচ্চাকে শহরে পাঠানো বন্ধ করে দিয়েছে তো। আরে তাতে আমার কি যায় আসে বলো, পাঠাতে হবে না স্কুলে। আরে পড়াশোনা না জানলে পরে তো ওরা নিজের মা বাবার মতনই মজদুরি করে বেড়াবে। না না, সেটা কখনোই হবে না প্রধান মশাই। আরে কেউ একজন এখানে ভাসতে থাকা স্কুল বানিয়েছে, জানেন তো? প্রায় 2 সপ্তাহ হয়ে গেল ঘটনাটা। আর যবে থেকে ওই ভাসতে থাকা স্কুলটা তৈরি হয়েছে, তবে থেকে ব্যবসা আরো খারাপ হয়ে গিয়েছে। এইভাবে চললে কিন্তু বেশি দিন চলবে না আমাদের ব্যবসা, আমি কিন্তু বলে রাখলাম। হ্যাঁ, সেই জন্য শিক্ষিত লোকদের আমি একেবারে পছন্দ করি না। সব সময় আমার রাস্তার কাঁটা হয়ে দাঁড়ায় ওরা। তাই সাঁতারও স্কুল কি সত্যি করেই সাঁতরায় নাকি? হ্যাঁ হ্যাঁ, সত্যি জলে সাঁতার দেয়। তাই স্কুলটা রাখে কোথায়? নদীর পাশেই, এখানে বাঘপুরেই থাকে আর কি। সকাল হলে আবার ওকে টেনে নিয়ে চলে যায়, যাতে কেউ ওই স্কুলের কোনো ক্ষতি না করতে পারে। সেই জন্য ওই সাঁতারু স্কুলটাকে একটু জলের মধ্যে ভাসিয়ে রেখে দেয় আর কি। সত্যি মানতে হবে কিন্তু রিয়ানের খুব বুদ্ধি বটে গো। এবার আমি তোকে দেখাবো আমার এই চুলদারি এমনি এমনি এইভাবে পেকে যায়নি, বুঝতে পারলি ছোটু? শোন, গ্যালন গ্যালন তেলের ব্যবস্থা কর তুই। কেন প্রধান মশাই? বলবো সব বলবো। রিয়ান ভাসমান স্কুলে বাঘপুরের নদীতে রাখলো, আর স্কুল নদীর ধার থেকে একটু দূরে থাকতো। রাতের সময় আম্বি আর প্রধান অনেক তেল ভর্তি গ্যালনের সাথে নদীর ধারে এলো। এবার দেখি এ রিয়ান স্কুলটাকে কি করে রক্ষা করে। আপনি কি করার কথা ভাবছেন বলুন তো? এই গ্যালন গ্যালন তেলগুলোকে জলের মধ্যে ঢালতে শুরু করে দাও। আমরা জলের মধ্যে আগুন লাগিয়ে দিই, তারপরে আস্তে আস্তে ওই আগুন স্কুলে পৌঁছে যাবে। এটা কিন্তু অন্যায় প্রধান মশাই। আরে তুই কি নিজের কথা ভাবতে চাস না নাকি? তুই তোরটা দেখ। যদি এই সমস্ত গরিব বাচ্চারা পড়াশোনা করে, তাহলে তোর বাচ্চার থেকে বেশি শিক্ষিত হয়ে যাবে, তাই না? তারপরে ভবিষ্যতে তোর জন্য আর তোর বাচ্চার জন্য কাজ করার জন্য বারণ করে দেবে তো। তার কথাটা ঠিকই বলেছেন আপনি প্রধান মশাই। প্রধান আর আম্বি তেলের গ্যালনগুলোকে জলের মধ্যে ঢালতে শুরু করে দিল। আম্বি নিজের পকেট থেকে মাচিস বার করলো আর প্রধানকে দিয়ে দিল। এই নিন প্রধান মশাই, দেশলাই। তুই কি মনে করছিস আগুনটা না জ্বালালে তাহলে তোর উপরে পাপ লাগবে না, তাই তো? তুই আর আমি, আমরা দুজনেই এই পাপের ভাগিদারে আম্বি। প্রধান মাচিস জ্বালিয়ে জলে ফেলে দিল, আর জলে ভয়ঙ্কর আগুন লেগে গেল। সকালে সূর্য ওঠারই ছিল। প্রধান আর আম্বি পাশেই একটা ছোট পাথরের ওপরে গিয়ে দাঁড়িয়ে পড়ল, যেখান থেকে ওরা স্কুলে আগুন লেগে যাওয়াটা দেখতে পারবে। রিয়ান যখনই নদীর ধারে এলো, আগুন দেখে ও স্তব্ধ হয়ে গেল। আগুন আগুন! এই আগুনটা তো স্কুলের দিকেই যাচ্ছে, কিন্তু এখন আমি কি করব? এই স্কুলটা বাচ্চাদের ভবিষ্যৎ। রিয়ান কিচ্ছু বুঝতে পারছিল না। তখনই ওর বন্ধু হিরকে কল করলো। কেউ নদীর মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, আর ওই আগুন আস্তে আস্তে স্কুলের দিকেই যাচ্ছে। বলো আমাকে, তাড়াতাড়ি বলো, কি করব এখন আমি?
আমায় ক্ষমা করে দিও রিয়ান, কিন্তু আমি এতে আর তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এখন শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন ওই আগুন স্কুলের কাছে পৌঁছানোর আগেই যেন নিভে যায় বা বৃষ্টি চলে আসে। এখন তো শীতকাল, তাই না? আর বৃষ্টি বৃষ্টি এখনো আসতে 4-5 মাস বাকি রয়েছে। আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবো না রিয়ান। রিয়ান ফোন কেটে দিল। ওর চোখে জল ছিল। ও আকাশের দিকে তাকালো আর নিজের চোখ বন্ধ করে বলল, হে ঈশ্বর, তুমি যদি সত্যিই থেকে থাকো তাহলে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করার হাত থেকে রক্ষা করো। আমি তোমার উপর কখনো বিশ্বাস করতাম না, তাই না? আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, এই আগুন যেন স্কুল অবধি না পৌঁছয়। হে ঈশ্বর, আমার প্রার্থনা শোনো, আমার প্রার্থনা শুনুন ঈশ্বর। রিয়ানের প্রার্থনা করা মাত্রই জানুয়ারি মাসে কালো মেঘ পুরো গ্রামকে ঘিরে ফেলল আর খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আগুন স্কুলের কাছে পৌঁছানোর আগেই নিভে গেল। প্রধান মশাই, এই এই বৃষ্টি কোত্থেকে এলো? কি জানি অম্বি। ওরা দুজনে কথাই বলছিল, তখন আকাশ থেকে বিদ্যুৎ ঝলকে ওদের উপর এসে পড়ল। রিয়ানের স্কুল বেঁচে গেল আর এরপর থেকে সব সময় স্কুল আবাদ রইল।